আচ্ছা। মূলত ইমেজ থেকে প্রম্পট বের করার বিষয়টা যতটা বেশি আপনি পারফেক্টলি করতে পারবেন, আপনার কাজ ততটা সুন্দর হবে। ঠিক আছে? যেহেতু আহ, আপনার নিজের মাথা থেকে প্রম্পট বের করে কাজ করার ক্ষেত্রে অনেকেই হয় বিষয়টা করতে পারে না বা অনেকে প্রবলেম ফেস করে। ঠিক আছে? প্রম্পট লিখতে পারে না। তাদের জন্য বেস্ট একটা ওয়ে হবে যে কোনো ইমেজ দেখে রেফারেন্স ইমেজ নিয়ে এই সিমিলার টাইপ জিনিস সে নতুনভাবে ক্রিয়েট করতে পারবে। সেটা টি-শার্ট ডিজাইন হবে অথবা যেকোনো ডিজাইন হবে। আচ্ছা, তো তো আমরা এখন যে বিষয়টা দেখবো আজকে ক্লাসে, সেটা হলো আমরা একটা প্রপার ডিজাইন কিভাবে করতে পারি এবং ডিজাইনের মকআপ কিভাবে করতে পারি। তো আপনারা এই যে রিক্রাফটে কিন্তু মকআপের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু অনেক আপনার অনেক কিছু সলিউশন, ফটোশপ, ইলাস্ট্রেটর অনেক কিছু সলিউশন এই একটা এর ভিতরেই আছে। যদি মকআপে যাই দেখেন, জাস্ট আপনার কি মকআপ লাগবে, সাপোজ আমার টি-শার্টের মকআপ লাগবে। জাস্ট লিখলাম টি-শার্ট মকআপ এবং এখানেই আপনি মকআপ করতে পারবেন। ঠিক আছে? জাস্ট টি-শার্ট মকআপ লিখি, দেখেন কি দেয়। এখন জিনিসটা মকআপ ক্রিয়েট করে দেবে এবং আপনি যদি চান এখান থেকে ডিজাইন করে এখানে মকআপ করতে পারবেন, অথবা যদি চান না আপনি অন্য সাইট থেকে ডিজাইন এনে বা ইলাস্ট্রেটরে করা ডিজাইন থেকে মকআপ ক্রিয়েট করবেন, সেটা করতে পারেন। দেখছেন? সে কিন্তু আমরা মকআপ রেডি করে দিয়েছে এবং মকআপের জন্য এখানে একটা 12 দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এটা আপনি বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, এখানে যেটা আছে এটা তো হবে। ওকে? তো এখানে এখন এটা সিলেক্ট করে যদি আপনি এখন এখানে প্রম্পট দিয়ে দেন ডিজাইনের, সেই প্রম্পট এখানে জেনারেট হয়ে এই মকআপ শুদ্ধ বের করতে পারবেন। আপনি জেপিজি দিয়ে বা ভেক্টরে এক্সপোর্ট দিতে পারবেন। আচ্ছা, আর আপনি যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে আসেন সেটা কিন্তু সরাসরি দেখে ড্রাগ করতে পারবেন। যে বাহির থেকে সাপোজ আমি এই ডিজাইনটাকে নিয়ে যাব। দেখেন এই ডিজাইনটা সাপোজ বাহির থেকে পিএনজি অথবা এসভিজি বা ভেক্টর যে কোনো ফাইল হোক, আমি এখানে নিয়ে গেলাম। তো আমি চাইলে এটাও কিন্তু মকআপ হিসেবে মকআপের এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে? দেখেন লোড নিচ্ছে। একটু টাইম নেবে, বাট এটা একদম প্রপারলি বসে যাবে। ঠিক আছে? এবং এটা বসবে কিভাবে এবং এটা ভাঁজ অনুযায়ী। ঠিক আছে? যে আপনার টি-শার্টের যে ভাঁজটা থাকে ওই অনুযায়ী কিন্তু এটা বসে যাবে। দেখেন, জুম করে দেখাই। বুঝতে পারছেন? হুম? এখানে টি-শার্ট যেটা থাকবে এটা একদম পারফেক্ট। আপনি যেভাবে বসাতে চান ওইভাবে এটা এখানে বসাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। বুঝতে পারছেন সবাই? তখন যদি এটা যদি কিন্তু এক্সপোর্ট করতে চান, আপনি কিন্তু এখান থেকে সরাসরি এক্সপোর্ট জি করতে ভাই। পারবেন। সরাসরি আপনি এটাকে জেপিজিতে এক্সপোর্ট করে এক্সপোর্ট করার জন্য মকআপে ক্লিক করবেন, দেন মাউসের রাইট ক্লিক করে নরমালি যেভাবে এক্সপোর্ট করে এখান থেকে এক্সপোর্ট এক্স দিয়ে জেপিজি বা পিএনজিতে এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি আলোচনা করি, সেটা হলো আমরা যেই ফাইলটা ইউজ করতেছি এখানে বা যেই সার্ভিসটা নিচ্ছি আর কি। ঠিক আছে? তো আমাদের ২ টা প্ল্যান। একটা হলো ফ্রি আমরা যেটা ইউজ করতেছি আর আরেকটা হলো প্রিমিয়াম। ঠিক আছে? তো প্রিমিয়ামটা আমাদের দরকার নাই বা প্রিমিয়ামটা প্রয়োজন নাই। বাট এখানে কিছু বিষয় আছে, যদি আপনি ফ্রিতে ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ওনারশিপ ওরা দেয় না। ওনারশিপ বলতে হলো যে আপনি যেটা ক্রিয়েট করবেন ওটা ওনারশিপ রিক্রাফট থাকবে। আর যদি আপনি প্রিমিয়ামটা নেন সেক্ষেত্রে ওনারশিপ আপনার হবে, ইমেজ আর ওন বাই ইউ। মানে আপনি ক্রিয়েট করছেন আপনার হবে। বাট এটা খুব একটা ম্যাটার করে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছুও না। যদি আপনি একদম প্রফেশনালি কাজ করেন সেই ক্ষেত্রে মান্থলি ২, ৩, ৪, ৫ জন মিলে যদি কিনেন সেক্ষেত্রে ঠিক আছে। ঠিক আছে? ২, ৪, ৫ জন একসাথে মিলে যদি একটা প্ল্যান কিনেন $20 মান্থলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার বিষয়টা আপনার জন্য রিজনেবল হবে। ঠিক আছে? আদারওয়াইজ এটা কেনার প্রয়োজন নেই এবং ফ্রিতে আমরা এখানে বলা যায় আনলিমিটেডই কাজ করা যায়, বাট একদম খুব বেশি লোড দিলে আবার প্রবলেম করে। ঠিক আছে? ৩০টা যদি একসাথে আবার রেন্ডার দেন বা একসাথে যদি জেনারেট দেন তো সেক্ষেত্রে সমস্যা হয়। বাট নরমালি ইউজ করার ক্ষেত্রে আপনি এখন পর্যন্ত এটা ফ্লেক্সিবল আছে বাট ইউজ করা যায়। ঠিক আছে? আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ইমেজ থেকে ভেক্টর থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, তো এই বিষয়টা তো অলরেডি আমরা আলোচনা করছি। তো এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। মানে অনেক কাজের সমাধান আপনি সফটওয়্যারে না গিয়েও
এখান থেকে করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে আদার্স যে কাজগুলো আছে। ওকে, আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসের শুরুর দিকে আমরা দেখতেছিলাম যে কিভাবে আমরা একটা ডিজাইনের প্রম্পট বের করবো বা প্রম্পট বের করে ডিজাইন করবো। ওকে, তো এই বিষয়টা আমরা একটু রিক্যাপ করে দেন হয়তো আমি অন্য টপিকে যাব। তো দেখেন, আমরা যদি যে কোনো একটা ডিজাইন করতে চাই, যে কোনো ডিজাইনই হোক বা যে কোনো টি শার্ট ডিজাইনে যদি হয়, সাপোজ আমরা হান্টিং টি শার্ট করবো। হান্টিং একটা ভালো একটা টপিক। হান্টিং বিষয়টা কি বলতে পারেন কেউ? হুম। হ্যাঁ ভাই, ওই যে একটা করছি তো হান্টিং এর হুম, ডিজাইন, এটা করছেন, রাইট। আচ্ছা, শিকার শিকার করা আর কি। শিকার করে এখানে হরিং এর মাথা থাকে, তারপর হলো এখানে আপনার রাইফেল থাকে, গুলি থাকে, ঠিক আছে, শিকার রিলেটেড আর কি। শিকারীর ছবি থাকে আর কি, বা শিকার ঘোড়া থাকে, থাকে। বাট হরিংটা একটু বেশি ইউজ হয় এখানে আর কি, ডিয়ারটা। বুঝতে পারছেন? তো এই ডিজাইন যদি আমরা হ্যাঁ করতে হ্যাঁ, যাই বা প্রম্পট যদি ডিয়ার হান্ট বাইরের দেশে ডিয়ার হান্টিং বেশি ভাই। হ্যাঁ, ওরা ইসে কি বলে, হরিণ বেশি পছন্দ করে নাকি? ওরা ওরা উইকেন্ডে ওই যে একটু ধরেন দূরে যায় আর কি, হ্যাঁ, ফিশিং এ যায় অথবা আপনার ডিয়ার হান্টিং এ যায় আর কি, শখ হিসাবে, প্রয়োজনে না, শখ হিসাবে। এই যে দেখেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হান্টিং পার্টনার্স ফর লাইফ, পার্টনার্স ফর লাইফ, বিভিন্ন ধরনের ট্যাগলাইন আছে। এই ট্যাগলাইনগুলো চাইলে আপনারা ক্রিয়েটও করতে পারবেন চ্যাটজিপিটি থেকে, ঠিক আছে, অথবা এখান থেকেও যদি আপনি সরাসরি কোনো ট্যাগলাইন নেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবার বলতেছি, আপনি যদি গুগল থেকে কোনো ডিজাইন থেকে ট্যাগলাইন নেন কোনো সমস্যা নেই, কেন নাই, কারণ এই ট্যাগলাইন দিয়ে একটা ডিজাইন আছে যেরকম, এই ট্যাগলাইন যদি আপনি দেখেন, আমি জাস্ট এই ট্যাগলাইন দিয়ে লিখে যদি সার্চ দিয়ে দেখেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হ্যাঁ, রেকর্ডিং কি অন আছে? রেকর্ডিং হ্যাঁ, দেখেন এই ট্যাগলাইনে কিন্তু হিউজ ডিজাইন অলরেডি আছে। সো এটা দিয়ে আপনি ডিজাইন করলে কোনো সমস্যা নেই। ট্যাগলাইনগুলো চাইলে আপনি এখানে এভাবে নিতে পারেন। আর আমরা তো লাস্ট ক্লাসে দেখালাম, অথবা আপনি চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন, ঠিক আছে, যেটার মাধ্যমেও আপনি কি করতে পারবেন, আপনি ট্যাগলাইনগুলো বা লাইনগুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, হান্টিং স্পেলিংটা বলছিল আমাদের। ওকে, দেখেন দেখেন সেম নামে কিন্তু অনেক ডিজাইন অলরেডি আছে। সো এই মানে এরকম না যে আপনি এটা দিয়ে আর করতে পারবেন না, আপনি করতে পারবেন, আপনি নতুন স্টাইলে নতুন ভাবে নতুন কনসেপ্টের ডিজাইন আপনার মাধ্যমে করতে পারবেন। ওকে, ওকে, তো সাপোজ আমরা যদি এখান থেকে একটা ডিজাইন থেকে যদি প্রম্পট বের করার চেষ্টা করি, দেখেন সাপোজ এই ডিজাইনটা যদি নেই, ওকে, সো এখান থেকে আমরা যেটা করবো, আমরা এখান থেকে ইমেজটা স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে আমি এটাকে সেভও করতে পারি। তো সেভ করলে অনেক সময় দেখা যায় কি এটা পিএনজিতে বা জেপিজি সেভ হয় না, ওয়েব ফরম্যাট সেভ হয়। এই কারণে আপনি যদি স্ক্রিনশট নেই সেক্ষেত্রে বেটার একটা জেপিজি ফরম্যাটে সেভ করা যায় আর কি। ওকে, আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হচ্ছে ভাই কত, 14 তারিখ। 14। তো ইমেজটা আমরা এখান থেকে নিলাম। তো দেখেন, আমরা ইমেজের প্রম্পট বের করার জন্য আমরা চাইলে এখানে দেখেন আরেকটা সাইট আছে, মাইক্রোসফটের কোপাইলট, ঠিক আছে, এটাতে লগ ইন করার জন্য আপনার স্কাইপে যদি থাকে অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে নেন বা বিং এর অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ঝামেলার কিছু না, প্রসেস অনুযায়ী মেল ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি এসে আপনি ওই সেম ভাবে চ্যাট জিবিটি, এটা অনেকটা সেম, বাট চ্যাট জিবিটা লিমিটেড থাকে, এখানে আপনি অনেকগুলো করতে পারবেন, ঠিক আছে। আর চ্যাট জিবি দেখা যায় একটা অ্যাকাউন্টে ৩টা ৪টা ৫টা যদি আমরা ইমেজ দিই তাহলে আর পরবর্তীতে নেন হয়তো অন্য অ্যাকাউন্টে ঢুকতে হয়। বাট এখানে আপনি নর্মালি যদি আপলোড করতে যান, আপনি এখানে ৫ ১০ ২০টা পর্যন্ত আপনি ইমেজের প্রম্পট বের করতে পারবেন, ঠিক আছে। তো ইমেজের প্রম্পট বের করার জন্য সব থেকে বেস্ট হলো চ্যাট জিবিটি। আর চ্যাট জিবিটি আর এটা মাইক্রোসফট কিন্তু লিঙ্ক করে, আপনি যে চ্যাট জিবিটি আর মাইক্রোসফট দুইটা একসাথে ইউজ করেন, দেখবেন দুইটার রেজাল্ট সিমিলার পাবেন, মানে মিল পাবেন আর কি।
এটা ওরা হচ্ছে ভাই এই টেকনোলজি ইউজ করে, ডেল E3 এই টেকনোলজিটা ইউজ করে হুম ইমেজ জেনারেটরের ক্ষেত্রে। হুম। তো দেখা যায় অন্যান্য সাইট ডিফারেন্ট বেরো, চ্যাট জিপিটি আর এই যে কোপাইলটের যেটা অনেকটা কাছাকাছি। কাছাকাছি বা একটু ডিফারেন্স হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু ইমেজ আমরা সিমিলারই দিচ্ছি, আচ্ছা তো আমরা জাস্ট আপনি দেখেন নরমালি ভাবে আপনি এই যে প্রম্পট লেখার জন্য বা ওদেরকে কমান্ড দেওয়ার জন্য আপনাদের যে একদম খুব বেশি ভালো ইংলিশ জানতে হবে এরকম না, এটা বাংলা লিখে দিলেও হবে। ঠিক আছে, বাট এটা ইংলিশে ছোটখাটো কিছু লেখা আছে, জাস্ট প্লিজ গিভ মি ফর দিস ইমেজ প্রম্পট ফর ক্রিয়েট টি শার্ট ডিজাইন বা যেটা করবেন এটা। ঠিক আছে, জাস্ট আমি লিখলাম prompt for this image. Okay, please give অথবা please write একই কথা image ফ্রম দিস টি শার্ট ডিজাইন দেন ভাই, ইমেজ হ্যাঁ না দিয়ে ফ্রম দিস টি টি-শার্ট শার্ট ডিজাইন, ডিজাইন হ্যাঁ দেন, টি-শার্ট ডিজাইন দেওয়া যেতে পারে। টি-শার্ট তাহলেই হবে। ডিজাইন। ওকে, আচ্ছা তো দেখেন ও আমাদের কিন্তু এটা কিন্তু চমৎকারভাবে লিখে দেবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আর কি হলো? আচ্ছা ও হলো ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, তো দেখেন ও কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে হলো আপনি প্রম্পট লেখার সময়, ক্রিয়েট করছে। হ্যাঁ প্রম্পট লেখার সময় ওই যে রাইট না দিয়ে ভাই গিফট দিলে তো হয়তো না শুধু। আচ্ছা না, রাইট গিফট একই জিনিস। এখানে একটা কাজ করতে হয়, আপনি যখন দিবেন হ্যাঁ, তখন এখানে নট ক্রিয়েট দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি শুধু প্রম্পট বের করতে চান জাস্ট দিয়ে নট ক্রিয়েট এই লেখাটা যদি একটু লিখে দেন তাহলে আর ক্রিয়েট করবে না, শুধু আপনার প্রম্পটটাই দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা যেহেতু ক্রিয়েট করে দিচ্ছে তো আমাদের জন্য আরো বেটার হয়েছে। যাই হোক আমরা প্রম্পটটা বের করে দেখি, নট ক্রিয়েট লিখে যদি দেন সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হবে না। নট ক্রিয়েট, দেখি এবার কি করলে। আচ্ছা দেখেন এখানে রেজাল্টটা দেখেন, সেম লেখা দিয়ে কিন্তু আমাদেরকে চমৎকারভাবে এই দেখেন আমাদের কিন্তু এবার বিষয়টা বুঝতে পারছো, এবার কিন্তু আমাদের ও জেনারেট করে দেয় নাই। তো এখানে যেটা জেনারেট আচ্ছা জেনারেট করে না, বাট আমাদের কিন্তু প্রম্পটটা কিন্তু ও আমাকে দিয়েছে। ওকে, প্রম্পটটা আমরা এখানে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা দেখেন এখান থেকে একটা রেজাল্ট আমরা অলরেডি পাইছি। সেম ভাবে যদি আমরা আইডিওগ্রামে যাই, যেটা কথা বলছিলাম এই সেটটার কথা, এটা হলো সব থেকে বেস্ট টেক্সট বেস ডিজাইনের জন্য। টেক্সট বেস বলতে যে যেসব ডিজাইনের টেক্সট থাকে, টেক্সট ডিজাইন এই ক্ষেত্রে সব থেকে বেটার রেজাল্ট দেয় হলো আপনার আইডিওগ্রাম। যেটা আপনি 20টা ইমেজ ক্রিয়েট করতে পারবেন পার ডে একটা ইমেল দিয়ে, যদি আপনার একাধিক ইমেল থাকে আপনি একাধিক আহ, আহ, একাধিক হলো ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম ওকে দেন জেনারেট। ওকে, এটা এখানে জেনারেট হচ্ছে। তো কোপালেটেড দেখেন এখানে আমার যে ইমেজগুলো আছে ইমেজগুলো আমি ওপেন করি। ওপেন করার পর দেখেন আমাদের কিন্তু এখানে ও যে ভাষণটা দিচ্ছে ও কিন্তু আমাদের জেপিজি দিচ্ছে। ঠিক আছে, জেপিজি বলতে ইমেজ দিচ্ছে। আমাদের আর কিন্তু আমরা যখন ডিজাইন করি বা টি শার্ট ডিজাইন যখন আপনি ক্লায়েন্টের জন্য করবেন বা মার্কেট প্লেসের জন্য করবেন বা আদার্স যদি কোনো কাজের জন্য করেন তো বা প্রিন্টের জন্য করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জেপিজিটা কিন্তু প্রিন্ট হয় না, প্রিন্ট হয় কিন্তু জেপিজিটা বা পিএনজিটা প্রিন্ট হয়, বাট সব সময় কিন্তু রিকমেন্ডেড থাকে আমাদের আ- ভেক্টর আ- ফাইল। আচ্ছা হ্যাঁ বলেন। ভাইয়া, বলেন। ওই যে একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন এআই দিয়ে জেনারেট করতাম, মানে করতেছি পিক, এখানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বানানটা ভুল দেয়। দেখেন আপনার এখানেও বানান হ্যাঁ ভুল হ্যাঁ, আসছে। টেক্সটটা ভুল দেয় এক্ষেত্রে, ওই হ্যাঁ ওইটা হাজবেন্ড দেখা। এন্ড ওয়াইফের এখানে দেখেন। ওইটাই আমি দেখাবো ইলেকট্রিক্যাল নিয়ে হ্যাঁ, পড়ে। অনেকের দেখছি, আমি কয়েকটা ভিডিও দেখছি ভুল দেয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কারেকশন করতে পারি ওইটাই আমি দেখাবো আর কি। যেহেতু এটা জেপিজি ইমেজ, এটা ভেক্টর কিভাবে কনভার্ট করবো। আবার দেখেন এটাতে কিন্তু হাজবেন্ড এখানেও বানান ভুল নাকি, এই যে এসের পায়ে দিয়ে দিচ্ছে।
এই তারপর পার্টনারের পেইন্টারের ওইখানে ভুল আছে, পেইন্টার ফর লাইফ। লাই। আচ্ছা, হ্যাঁ, তো এটাকে আচ্ছা কিভাবে ভাই, এই ভুলটা আসার কারণ কি? এটা কারণটা বলতে পারবেন? কারণ হলো এখনো মানে আমরা আমার তো প্রম্পট ঠিকই দিছি তাহলে। ফর্ম ঠিক দিছে, বাট আপনার এখনো এআই অতটা ট্রেন না, মানে এতটা পারফেক্ট না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আরো ২-১ মাস পর দেখবেন এই না আমি ভাবছি হয়তো বা প্রম্পটের মধ্যে কোনো ভুল হবে। দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে? এবং যে ইটা কি বলে? স্প্লিং যেটা, এটা আমার চোখে তো এখনো প্রবলেম হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আচ্ছা, ওয়াইফ এটা আবার ২ বার দিচ্ছে এখানে দেখেন। ঠিক আছে? পার্টনার ফর লাইফ, হাসব্যান্ড, ওয়াইফ, হান্টিং পার্টনার্স, লাইফ, আবার কম বেশি ভুল থাকে ভুল ভাই। থাকে, হ্যাঁ, একদম একুরেট হয় না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ইমেজ রাইট? তো এটাকে কিভাবে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে বা যে ইমেজগুলো কিভাবে ইলাস্ট্রেটরে নিয়ে বা এটাকে ভেক্টরে কনভার্ট করে কিভাবে কাজ করতে পারি ওই বিষয়টাই আমি দেখানোর জন্য বিষয়গুলো ওপেন করছি। দেখেন। আচ্ছা। এই একটা ইমেজ, একটা ইমেজ। আচ্ছা, এখানে দেখেন হাসব্যান্ড এখানে আবার আই লাগাই দিচ্ছে। ওকে। আচ্ছা, চলেন আমরা এটাকে এই যে ইমেজটা আছে এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে সেভে যাই বা এখান থেকে ডাউনলোড করতে পারেন। একই কথা। ওকে, ডাউনলোডে ক্লিক করি আমরা। ওকে, সো বাকিরা বুঝতেছেন? মিস্টার সায়েম, সাদিয়া মিম, মুক্তার রয় ভাই? জি ভাইয়া। হুম? দেখেন প্রসেসগুলো দেখেন, আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারবেন। আর এখন এআই সম্পর্কে একটু সচেতন হবেন। ঠিক আছে? তো ইলাস্ট্রেটর ফটোশপের পাশাপাশি এআই সম্পর্কেও আপনাদের আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তো আমরা এটা সেভ করে ফেলছি। এখন যেটা করবো, এখানে যেটা সেভ করছি এটা আমরা ইলাস্ট্রেটরে না গিয়ে এটা আমরা আগে চলে যাব হলো রিক্রাফট। ওকে, রিক্রাফটে আসার পরে আমরা যেটা করব, এখানে যে ইমেজটা ডাউনলোড করছি দেখেন, এই ইমেজটা এখানে নিয়ে আসি। ওকে, এখানে প্লেস করি, প্লেস হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয় না? আচ্ছা, ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটা দুইভাবে আপনি এখানে এটা করতে পারেন, ইনপুট করতে পারেন। এক হলো আপনি এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসেন। ঠিক আছে? এটাকে ডিলিট করে দিই। এক হলো আপনি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসেন, অথবা এখানে যদি দেখেন ইমেজ আইকন আছে, সো এখান থেকেও নিয়ে আসতে পারেন। ওকে, সো এই যে এখানে দেখেন ইনপুট ইমেজ যদি ক্লিক করি, আপনি এখান থেকে আমরা যে ডিজাইনটা ওই যে কোপাইলট থেকে নিছি। আচ্ছা, এটা ক্লিক করে, আচ্ছা এটা হলো জেএফআইএফ ফরম্যাট আছে, এটা কি ইম্পোর্ট হবে কিনা আমি কনফিউজ। যদি না থাকে তো সেক্ষেত্রে আমার জেপিজিতে কনভার্ট করে নিতে হবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়েছে অলরেডি, সমস্যা করে নাই। তো দেখেন এটা এখানে আসার পরে যেটা আপনাকে করতে হবে, দুইটা কাজ করবেন। এক হলো এটার যেই দেখেন এখানে অপশন আছে আপ স্কেল, মানে আপনি এটাকে যে রেজুলেশন আছে, আমরা যখন স্ক্রিনশট নেই বা কোনো সাইট থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করি তখন রেজুলেশন কম থাকে। তো কম রেজুলেশন যদি আমরা ভেক্টর কনভার্ট করি তো সেক্ষেত্রে অনেক সময় পারফেক্টলি হয় না বা প্রবলেম থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে আনার পরে আমরা এখান থেকে আপ স্কেলে ক্লিক করবো। আপ স্কেলে ক্লিক করলে যেটা হবে কি, এইটার রেজুলেশনটা অটোমেটিকলি বেড়ে যাবে এবং কোয়ালিটিটাও ইনক্রিজ হবে। ঠিক আছে? কারণ আমরা যেই সাইটগুলো থেকে ইমেজগুলো ডাউনলোড করি এখানে কিন্তু প্রপার রেজুলেশন একদম হাই রেজুলেশন থাকে না। ঠিক আছে? যেহেতু আমরা ফ্রি ভার্সনগুলো ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি। আর রেজুলেশন না থাকলে যেটা হয়, আমরা যখন এটা ভেক্টরে কনভার্ট করতে যাই, ভেক্টরে কনভার্ট করতে গেলে তখন প্রপারলি অ্যাকুরেটলি আসে না। ওকে, তো এই কারণে আমরা কি করবো, এখানে এটা এনে আপ স্কেল করে দেবো। এবং আপনার যদি পরবর্তীতে যদি অন্য কোনো কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এবার সেম ওয়েতে সিমিলার ওয়েতে আপ স্কেল করে নিতে পারবেন। আপ স্কেল মানে কি, রেজুলেশনটা বাড়াই নিতে পারবেন। দেখেন আমাদের রেজুলেশনটা বাড়ানো হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, এখন মাউসের রাইট ক্লিক করে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলবো, অথবা ব্যাকটোরাইজ করে করতে পারি। আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলে তারপর ব্যাকটোরাইজ করি। ওকে,
রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তো এটা ব্যাকগ্রাউন্ডটাও দেখবেন রিমুভ হয়ে যাবে। 20 থেকে 30 সেকেন্ড বা হাইস্ট 1 মিনিটের মতো টাইম নেয়। ওকে, তো যে কাজটা আমাদের ফটোশপ স্টোরে করতে হয়, সেক্ষেত্রে সিমিলার এই ধরনের টাইম বা একটু বেশি টাইম লাগে। ঠিক আছে, এই কাজটাই আমরা এটার মাধ্যমে সহজে করতে পারতেছি। ইভেন আমি এখন বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন দেখা যায় ছোটোখাটো কাজ ইলাস্ট্রেটর না বা ফটোশপে না করে এটা আমার দেখা যায় এইগুলো যে এআই যে সাইটগুলো আছে এগুলো ইউজ করে করা হয়। ঠিক আছে, এবং আপনারা আগামী 6 মাস 1 বছর পর দেখবেন ফটোশপ ইলাস্ট্রেটরের অধিকাংশ কাজ এআই মাধ্যমে করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের সফটওয়্যারগুলো যদি জানা থাকে, সফটওয়্যারের জ্ঞানটা যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য মুভ করা সহজ হবে। যদি শুধু সফটওয়্যার কেন্দ্রিক হয়ে যান তো সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে। তো এই জন্য সফট প্লাস এআই নলেজ দুইটাই আপনাদেরকে স্টাডি করতে হবে। ঠিক আছে, কারণ এখন কিন্তু বিরাট মানে বিশাল বড় একটা রেভলিউশন চলে এআই সেক্টর। এখন মজার বিষয় হলো আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি এইগুলো কিন্তু এআই। ঠিক আছে, ওইটা হলো অফলাইন এবং অনলাইন। ওইটাও প্রোগ্রামিং এর মাধ্যমে চলে, ওইটা লিমিটেড বা একটা কি বলে অফলাইন প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর চলে। আর এখানে যেটা হচ্ছে এটা হলো লাইভ ওয়েবসাইটের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে বা জেনারেট হচ্ছে। ঠিক আছে, সো যে এআই যে আগে ছিল না এরকম না, আমার ফটোশপ ওইটা প্রোগ্রামিং এর মাধ্যমে ওটাও কিন্তু সিমিলার ভাবেই কাজ করে। ঠিক আছে, ওখানে হয়তো অনলাইনে কানেকশনটা ছিল না, যে কারণে হয়তো আমরা এক্সট্রা কিছু অ্যাড করতে পারতাম না, আমরা যেটা ইনপুট করতাম ওইটা নিয়ে কাজ করা লাগতো। বাট এখন দেখা যাচ্ছে কি এআইতে, অনলাইন এআইতে, যেখানে আমরা এখান তো ওপেন সোর্স থাকতেছে, অনলাইনের সাথে কানেক্টেড থাকতেছে, যে কোনো কিছু অ্যাড বলেন মানে এটা বাদ দেওয়া বলেন যুক্ত করা বলেন সহজে করতে পারতেছে। আর এআই যে সাইটগুলো এগুলো কিন্তু এখন স্টেবল না, স্টেবল না বলতে এখনো কিন্তু অতটা ফাস্ট না এবং অতটা অ্যাকুরেট না। ওই জাহিদ ভাই যেটা বললেন যে বানানগুলো ভুল দেয়। ঠিক আছে, অনেক এআই আছে বানান চারটা ক্রিয়েট করলে দেখে 3টার ভিতরে বানান ভুল। আচ্ছা ভাই, ক্যানভার ব্যাপারে কি বলেন? ক্যানভা কি আমাদের শেখার দরকার আছে? হ্যাঁ দরকার আছে, কেন দরকার থাকবে না। আর ক্যানভা শিখতে আপনাদের 1 দিন বা 2 দিন লাগবে, হ্যাঁ বেশি লাগবে না। ক্যানভাতে তো আপনার শেখার বলতে তো ওখানে শেখার আমার মতো ওখানে শেখার কিছু নাই। ঠিক আছে, ওখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, ওখানে সব কিছু রেডি করা থাকে, আপনি জাস্ট এনে জোড়া তালে দিয়ে ক্রিয়েট করতে পারবেন। বাট ক্যানভা তো এখন এআই কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, এটা তো এখনো হচ্ছে না, রেজলিউশন বেশি যে কারণে টাইম দিতেছে বেশি। আচ্ছা, এটা হইতে থাক। আর ক্যানভাটা হলো স্পেশালি, টেমপ্লেট আকারে রেডি করা হ্যাঁ থাকে। টেম্পলেটে সবকিছু রেডি করা থাকে। ঠিক আছে, যেটার মাধ্যমে দেখা যায় সবকিছু রেডি করা থাকে, আপনি জাস্ট রেজলিউশন বেশি হওয়ার কারণে মেবি নেয় না, একটু ছোট করে দিই। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছ? ভাইয়া, এআইটা ভাইয়া কিভাবে নিয়ে আসবো? আপনি প্রিভিয়াস ক্লাসটা দেখেন, একদম প্রথম থেকে দেখেন, ওই ক্লাস আমরা একদম শুরু থেকে দেখেছি। এবং ওই যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে না, আমি লিঙ্কগুলো আপনাদের মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, দুই একটা সাইট আমি ওপেন করছিলাম, ওগুলা হচ্ছে ইরর দেখায় বা আসে না। হুম, ইরোর দেখায় বলতে মানে দুই একটা সাইট, মানে ওগুলা আসে না, মানে টাইম শেষ এরকম একটা দেখায়। টাইম শেষ বলতে নেটের সমস্যা ভাইয়া। হ্যাঁ নেটের এটা সমস্যা। নেটের প্রবলেম ভাই, নেটের। হ্যাঁ নেটের প্রবলেম হতে পারে। মানে কি প্রবলেম হচ্ছে, মানে আসতেছে না নাকি এরকম, নাকি ঢুকতেই পারতেছেন না? মানে ওপেন করার ক্ষেত্রে ভাইয়া, কিছু কিছু সময় দেখা আসে টাইম আউট বা সামথিং রং টু ওপেন দিস অ্যাপ, এরকম লেখা আসে আর কি। এটা নেট কি কানেকশনের সমস্যা ভাইয়া, থাকলে এই সমস্যাগুলো হয়। হ্যাঁ নেট স্লো থাকলে এরকম হতে পারে। ওই যে ইমেজ টু প্রম্পট আছে না, ওইগুলো ওপেন হয় না। প্রথমে যে 4টা না 5টা লিংক দেওয়া, ওইগুলো ওপেন হয় না, নো ফাউন্ড দেখায়। বাকিদের কি সেম সমস্যা? ওয়েবসাইট লিঙ্কগুলো তো ঠিক আছে, আমি তো যেমন আসে। এটা ভাই স্ক্রিনশট দিলে বোঝা যাবে, মানে এভাবে বলা ঠিক না। স্ক্রিনশটটা পাইলে বুঝতে হুম হুম। বুঝতে ওই পারবো। এই তানজিন আক্তার, আপনি তাহলে গ্রুপ অনেক সময় আসলে
আমি তো error দেখায়। ভাইয়া রিক্রাফটটা ইউজ করছি, হুম। আর চ্যাট জিপিটি, জেমিনি এগুলো আমার আগে ইনস্টল করা আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জিমিনিটাও কিন্তু ভালো। গুগলে যে জিমিনি যেটা আছে ওটাও ভালো। জিমিনি হচ্ছে ভাই এবার কোডিং বেসড, ওইখানে হচ্ছে প্রোগ্রাম মানে ওয়েব কোড যারা করে তাদের জন্য বেস্ট। যে এরকম আসে নট ফাউন্ড। দিছেন, গ্রুপে দিছেন? জি ভাইয়া। আর অন্যান্য সাইটগুলো চলতেছে সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, আমি যেটা ওপেন করছি এখানে সিরিয়ালের গুলা তো এরকম। ভাইয়া প্রথম যে 4টা লিংক দেওয়া হয়েছে না, ইমেজ টু প্রম্পট, ওইগুলা হলো ওপেন হয় না, আর বাকি যে আইডিওগ্রাম তারপর রিক্রাফট এগুলো সব ওপেন হয়। আচ্ছা, একটা কাজ করেন, ওই যেই লিঙ্কগুলো দিছি না, ওই লিঙ্কগুলোর যে ফার্স্ট যে অংশটুকু আছে, সাপোজ আপনার ইমেজ টু পারবে যে সাপোজ ছোট যে অংশটুকু আছে, লাস্টের অংশটুকু না, সাপোজ www.bing.com, এই .com পর্যন্ত এতটুকু কপি করে সার্চ দেন তাহলেই হবে। ঠিক আছে? ইমেজ ক্রিয়েট লেখা আছে দেখেন লিঙ্কে, ওই অংশটুকু বাদ দেন। ঠিক আছে? সাপোজ replicate.com আছে না, HTTP, জাস্ট অতটুকু লিখে আপনি সার্চ করেন তাহলেই হবে। ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? হ্যালো? জি ভাইয়া, মানে আরেকবার একটু বলেন, মানে ডাব্লিউ এইটুকু বাদ দিয়ে দিব? ডাব্লিউ ডট ডাব্লিউ কম পর্যন্ত রাখেন, .com। সাপোজ যে প্রত্যেকটা লিঙ্কে তো .com স্ল্যাশ দেন হলো একটা বড় লিঙ্ক, তো .com পর্যন্ত রেখে বাকিটুকু ফালাই দেন। .com পর্যন্ত কপি করে জাস্ট কপি পেস্ট আচ্ছা। করেন। অথবা যেই সাইটগুলোর নাম আছে না, যদি সাইটগুলোর নাম লিখে আপনি গুগলে সার্চ করেন। ঠিক আছে? শুধু সাইটগুলোর নাম লিখে গুগলে সার্চ করেন। বুঝতে পারছেন কি বলছি? আপনি যে নামগুলো দেখেন না, ওই নামগুলো লিখে গুগলে সার্চ করেন তাহলে হবে। বুঝতে পারছেন দানিয়েল আক্তার কি করতে হবে? হ্যালো? ভাইয়া, এতক্ষণ আমি কিছু শুনতে পাই নাই। এখন শুনতে পাচ্ছেন? এই কিছু শুনতে পাই নাই। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, বলেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, দেখেন, তো এটা আমাদের দেখেন ভেক্টরাইজ করা শেষ। ওকে, তো ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই এখান থেকে করতে পারবো, অথবা আমরা কিন্তু
যেহেতু ভেক্টর হয়ে গেছে, আমরা যদি এসভিজি তে এক্সপোর্ট দেই, আমরা ওখানে নিয়েও এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এসভিজি তে এক্সপোর্ট দিচ্ছি। এসভিজি মানে কিন্তু এর মধ্যে আমাদের ভেক্টর ফাইল। ঠিক আছে? এটা যদি আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, এটা কিন্তু ভেক্টর ফাইল হিসেবে ওপেন হবে এবং আমরা যে কোনো কিছু এডিট করতে পারবো। ওকে, টেক্সটটা এডিট করতে পারবো বলতে টেক্সটটা কিন্তু টেক্সট ফরম্যাটে থাকবে না, এটা ভেক্টর ফরম্যাটে চলে যাবে। তো টেক্সটটা আমরা ডিলিট করে আমাদের মতো করে আমরা ইউজ করবো। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করি এটা। দেখেন এটা কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে? সো আমরা টেক্সট যেটা করবো এটা আমাদের মতো করে আমরা এখানে লিখে এখানে বসাবো। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা এখানে ডিলিট করে দিতে পারি, অথবা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাও ঠিক আছে, এটাও সাইজও ঠিক আছে। আমরা সাইজটা চাইলে একটু চেঞ্জ করতে পারি এখান থেকে। আর্টবোর্ডে গিয়ে যেটা করবো আমরা এখান থেকে ইঞ্চিতে গিয়ে এটা 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি আছে। আমরা যেটা করবো এটাকে উইডথটা আমরা রাখবো হলো 8 ইঞ্চি, হাইটটা 12 ইঞ্চি। সেম রেশিও ঠিক রেখে আপনি এভাবে রাখতে পারেন। ঠিক আছে? 8/12 করতে পারেন। আমি যেটা বললাম এটা কিন্তু নির্দিষ্ট সাইজ নেবে, বাট এক্সট্রা সাইজও করতে পারেন যখন যেভাবে প্রয়োজন। অথবা চাইলে আপনি যে A4 সাইজের পেপার, মানে A4 সাইজ অনুযায়ী যদি করেন 8.5 11 বা লেটার সাইজ যেটা আছে ওই রেশিওতে করলে হবে কি, ওইটা আপনি যে কোনোভাবে আপনি পরবর্তীতে এক্সপ্লোর করা যায়। কারণ যেগুলো প্রিন্টে আমার হয়, যেগুলো হলো স্ক্রিন প্রিন্ট হয়, প্রিন্টের এক্সট্রা কিন্তু কয়েক ভাবে হয়ে থাকে। প্রিন্ট স্ক্রিন প্রিন্ট হয়, কোনোটা রাবার প্রিন্ট হয়, আবার কোনোটা হলো সাবলিমেশন হয়। তো এক একটা ক্ষেত্রে এক একভাবে ওইটা ওরা প্রসেসিং করে। ঠিক আছে? তো সাবলিমেশন প্রিন্টের ক্ষেত্রে একরকম, আচ্ছা, ব্লক প্রিন্ট কোনটা? ব্লক প্রিন্ট? ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্টের মতোই। স্ক্রিন প্রিন্টে একটা হলো ব্লক প্রিন্ট। বুঝতে পারছেন? জি ভাই। আমরা কাজ করি, আমরা নতুন একটা পেজ নেই, এখান থেকে A4 সাইজটা নেই, ইঞ্চিতে নিয়ে আসি, সেভাবে থাকবে, রেজলিউশন 300 রাখি। ব্যাকগ্রাউন্ড আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। এরপর উপরে লেখাগুলো আমরা ফেলাই দেবো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এইসব প্রিন্ট গুলা মানে কোন প্রিন্টে করলে ভালো হয়? মানে এই প্রিন্ট গুলা বা রাবার প্রিন্টে নাকি হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টে, মানে টিকবে কোনটা রাবার বেশি? প্রিন্টটাও স্ক্রিন প্রিন্টের ভিতরেই, বুঝতে পারছেন? রাবার প্রিন্ট আছে স্ক্রিন ও প্রিন্টের আচ্ছা ভিতরে। আচ্ছা। ওটাই হলো আপনার স্ক্রিন প্রিন্টটা যখন একটু ভালোভাবে করা হয়। ঠিক আছে? স্ক্রিন প্রিন্ট কোনটা, যেটা হলো আপনার ওই আমরা এটাকে বলি স্টেনসিল, বুঝছেন? হ্যাঁ স্টেনসিল যেটা, ওটা হলো আপনারা ওই যে ব্লক যেটা বললেন না, ব্লক প্রিন্টটা হ্যাঁ। মূলত হলো আপনার যেগুলা কাপড় থাকে না, ফেব্রিক উপর ব্লক প্রিন্টটা করা হয়। সাস যেটাকে বলি আর কি নর্মালি সাস, তো সাসটা হলো প্রিন্টের মাধ্যমে করে প্রিন্ট করে ওটাকে ইনকোডিং করে ওটাকে আবার
আপনার ওই যে কাঠের ছাঁচের উপর বসানোর পরে ওটা আবার সরাসরি কালার দিয়ে ওইটা সিলের মতো করে ফেব্রিকের উপর প্রিন্ট করা হয়। ঠিক আছে? ওইটা একটা প্রসেস। মানে ম্যানুয়াল হ্যাঁ, ম্যানুয়াল ম্যানুয়াল, বলতেছেন? হ্যাঁ, ম্যানুয়ালের কথা বলতেছি। আর টি-শার্টের ক্ষেত্রে আর ওই যে নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় দেখছি মেশিং এর ভিতর নিয়ে ছাপ মারে খালি, ওগুলো কোনটা? হ্যাঁ, ওইটা হলো সাবলিমেশনের ভিতরে সাবলিমেশন একটা আছে জার্সি প্রিন্টের। ঠিক হ্যাঁ আছে? ওই যে হিট করে যেটা দেয় আরকি। ওটা হলো সাবলিমেশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হিট হিট হ্যাঁ, হিট ওইটার করে কি বলে? ওটা সাবলিমেশন মেশিন আছে, বিশাল বড় মেশিন আছে, আবার ছোট, ছোট কিছু মেশিন পাওয়া যায় 15,000 20,000 টাকার। ঠিক আছে? জার্সির যে সাবলিমেশন মেশিনগুলো ওইগুলোর দাম আপনার বেশি। ২, ৩, ৪, ৫ লাখ টাকার মতো। আবার যদি আপনার দোকানে যেগুলো করে দেখেন আপনার ওই যে হ্যাঁ, ১৫,০০০ টাকা, ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা। ঠিক আছে? ওই দামের ভিতরেও কিছু প্রিন্ট পাওয়া যায়। মক প্রিন্ট করা যায় ওটা দিয়ে। মক প্রিন্ট, আ মক প্লাস টি-শার্ট এই ২ টা কাজ করা যায়। এগুলো কলমও প্রিন্ট করা যায় এগুলা, মানে এই অ্যাক্সেসরিজ গুলা। এগুলো A4 সাইজে প্রিন্ট করে, A4 সাইজে যখন প্রিন্ট করে রিফ্লেক্ট করে উল্টা করে প্রিন্ট করে। প্রিন্ট করে যখন এটা ছাপ দেয় তখন এটা আবার সোজা হয়ে যায়। সাবলিমেশন এর। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই এই যে গেঞ্জিগুলো এইগুলা ছাপ মারার জন্য কি কোনো মানে কালো গেঞ্জি কি আলাদা কিনতে পাওয়া যায়, মানে নাকি বিশেষ ধরনের গেঞ্জি লাগবে? ওটা তো আপনার যার যার যেরকম ডিমান্ড ওই অনুযায়ী ডিজাইন করে। যদি সাদা ডিজাইন হয় মানে সাদা ডিজাইন হয় তখন কালো গেঞ্জিতে বসায়, আবার কালো ডিজাইনের সাদা গেঞ্জিতে বসায়। না এইসব টি শার্ট গুলো দেখছি কি ভাই বেশি দিন লাস্টিং করে না, মানে খুবই কম। হ্যাঁ, এখন কি কাপড়ের মান কম বা একটা অকেশনের জন্য বানায় এই জন্য এরকম, নাকি ভালো কাপড়ও করার সুযোগ আছে? অবশ্যই আছে। ভালোভাবে করা যায় কিন্তু প্রিন্টের হলো বিভিন্ন কারণ কোয়ালিটি আছে। বুঝতে হ্যাঁ, পারছেন? এখন কোয়ালিটির ভিতরে দেখা যায় যেগুলো এমব্রয়ডারি করা থাকে ওইগুলো তো ডিফারেন্ট। ম্যাক্সিমাম টাইম যে হ্যাঁ, পলো টি-শার্ট যেগুলো কর্পোরেট অফিসে যেগুলো করে ইউজ করে ওগুলো অনেক সুন্দর হয়, মানে হ্যাঁ, অনেক দিন টিকে, ওগুলো লাস্টিং হলো করে। আপনার ইসে, ওগুলো মেশিনে এমব্রয়ডারি করা থাকে। মানে এই লোগোর থেকে মানে এমব্রয়ডারিটা বেশি থাকে। ওই যেগুলো পলো টি-শার্ট থাকে আরকি। কলার। হ্যাঁ, পলো টি শার্ট। হুম, ওগুলো আরকি। আচ্ছা ভাই, আমরা তো এই যে টি শার্ট ডিজাইন বলি তাই না, এখন পলো টি শার্ট ডিজাইনও দেখছি, কিন্তু ফুল হাতা শার্টের ডিজাইন কি এগুলোতে ফটোশপ ইলাস্ট্রেটর করা যায়? হ্যাঁ, মানে যাবে ফুল হাতা শার্টকে কি বলে, ওটার নাম কি? কোনটা? শুধু শার্ট, ফুল হাতার যে শার্ট গুলো মানে চেক শার্ট বলে? ওটা কি জানো লং লেন্থ এরকম কি একটা নাম আছে জানো? লং স্লিভ বা এরকম হ্যাঁ, লং স্লিভ কিছু, এরকম তাই কিছু তো? নাম আছে। টি-শার্টের। ওটার জন্য আবার ডাই আছে। ওইটা হলো আপনার জার্সি ডিজাইনের কথা বলতেছেন না? ফুল হাতার? ও, হ্যাঁ জার্সি। এখন যেগুলো হচ্ছে আমাদের গায়ে আমরা চেক শার্ট গায়ে দিই, ওগুলা ডিজাইন কি আমরা ইলাস্ট্রেটর ফটোশপ ও দিয়ে করতে আচ্ছা, পারবো না? শার্টের কথা বলতেছেন? লম্বা ফুল হাতা। ওটা হ্যাঁ, শার্টের কথা বলতেছেন না এই টি-শার্টের কথা বলতেছেন? টি শার্ট না, টি শার্ট তো গেঞ্জি। আমি হচ্ছে একবার ফুল হাতা ফুল হাতা কি? চেক শার্ট যেগুলো ফুল হাতা, ফুল হাতার মানে অফিস আদালতে যেগুলো পড়ে যায় আর কি, ওগুলোর ফরমাল যে শার্টের ডিজাইন কথা গুলো বলতেছেন? ওগুলো কি আমরা? আচ্ছা আমি বলি ওইটার হলো আপনার ফেব্রিকের উপর যে ডিজাইনটা, ফেব্রিক ডিজাইনের প্যাটার্ন যেটা হ্যাঁ, ওইটা আপনি করতে পারবেন। বা শার্টের যে ডিজাইন বা কাটিং ওটা আবার টেক্সটাইল বা ওইটা আবার ওইটা ডিপার্টমেন্ট আলাদা। ঠিক আছে? ওইটা সফটওয়্যারও আলাদা। আচ্ছা। ওইটা আবার বাই হাউসে ওইটার ডিপার্টমেন্ট আলাদা। আর যে কাপড়ের উপর যেই টেক্সচারটা আছে না বা প্রিন্টের যেই আমার প্রিন্টের বিভিন্ন যে কি বলে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে না ওই প্রিন্টগুলো আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন। বাট যেই ডিজাইনটা ওইটা আবার ডিজাইনটা ওইটা চলে যাবে ফ্যাশন ডিজাইনারদের কাছে। শার্টের ডিজাইন কেমন হবে, কলার কেমন হবে বা লং হাতা হবে না কি হাফ হাতা হবে, লং হাতা হলে সেলাই কিরকম হবে। ঠিক আছে? ওইটা আবার চলে যায় আপনার ওই ফ্যাশন ডিজাইন যারা করে টেক্সটাইলে বা ফ্যাব্রিকে ওইদিকে। বাট ফ্যাব্রিকের উপরে যে প্রিন্টেড যে ডিজাইনটা ওইটা হলো আমাদের কাজ। ওইটা চাইলে আমরা করতে পারি আরকি। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা দেখেন আমরা যদি ডিজাইনটা এখন টেক্সটটাকে যদি মডিফাই করতে চাই বা টেক্সটটা যদি আমাদের মতো করে বসাতে চাই ফন্ট ইউজ করে, তো আমি আপনাদের একটা ফন্টের কালেকশন দিব। ওখানে প্রায় ১০০ থেকে ২০০ থেকে ২৫০টা ফন্ট আছে। ঠিক আছে? ওটা কালেকশন আমি আপনাদের প্রোভাইড করব গ্রুপে। ওখানে অনেকগুলো ফন্ট থাকবে। ওই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। ওগুলো প্রত্যেকটা পপুলার এবং টি-শার্ট ডিজাইনের জন্য স্পেশালি। ঠিক আছে? ওগুলো ফ্রি ফন্টেই আমি কালেকশন করা আছে আমার কাছে। ওটা আমি আপনাদের কাছে শেয়ার করব। শুধু আচ্ছা ভাই, ডিজাইন এই ফন্ট গুলো ইনস্টল করলে কি মানে ইলাস্ট্রেটর স্লো হয়ে যাবে যদি বেশি ফন্ট ইনস্টল করি, বেশি ভারী না হবে করাই বা হ্যাঁ, স্লো হবে? একটু স্লো হয়ই বাট না করাই বেটার আরকি। যতগুলো প্রয়োজন ততগুলো করবেন। ঠিক আছে? খুব বেশি ফন্ট তো খুব আপনি যদি ১,০০০, ২, ৩, ৪, ৫,০০০ করেন তো সেক্ষেত্রে ৫,০০০ পর্যন্ত করলেও খুব একটা প্রবলেম হয় না। এর থেকে বেশি করলে সমস্যা হয়।
না, ইলাস্ট্রেটর থেকে তো ভাই ফটোশপ ভারী সফটওয়্যার, যেটা দেখলাম মানে ওইটা ডাবল, মনে করেন রিসোর্সও হাঙ্গি প্রচুর পরিমাণ। আচ্ছা দেখেন, আমরা এখানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ লেখাটা আছে, এটা আমরা উপরে রাখবো। আচ্ছা, এটা দেখানোর পরে আমি আপনাদের আর ইফেক্ট দেখাবো টি শার্টের। ওকে, তো দেখেন এটা এখানে লেখার পরে আমরা যখন ফন্টটা চেঞ্জ করবো এখান থেকে, সাপোজ এখান থেকে আমরা একটা বোল্ড ফন্ট দিব। এটা কালারটা আমরা টি শার্ট থেকে হয়তো নিতে পারি, এরকম কালার যেটা ছিল এরকম কালারই ছিল। এবং পুরো লেখাটাকে আমরা বড় করে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার দেবো। ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য এখান থেকে আমরা বড় করে ফেলবো। এখানে টেক্সট মডিফাইয়ের ক্ষেত্রে আমরা হলো উপর থেকে দেখেন ইফেক্ট থেকে একটা অপশন আছে। ইফেক্ট থেকে হলো এখানে আসবেন হলো, দেখেন ইফেক্ট থেকে র্যাপে আসবেন, র্যাপের এখানে অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, এই অপশনগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন। টেক্সট মডিফাইয়ের ক্ষেত্রে বা টেক্সট কম্পোজিশনের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো এআরসি আছে এখানে দেখেন, এআরসি লোয়ার আছে, এআরসি আপার আছে, আর্ক আছে, এখানে ফিশ আছে, ফ্ল্যাগ আছে, এক একটা এক একভাবে এক্সট্রা একভাবে কাজ করে। এআরসি লোয়ার আছে দেখেন, তার নিচের দিকে এরকম হবে। তো টি শার্ট ডিজাইনের যে ইফেক্টগুলো হয়ে থাকে মোস্ট অফ দ্য ইফেক্ট এখান থেকে আপনি মানে টেক্সটের যেই ভেরিয়েশনগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি অনেক স্টাইল করতে পারবেন এবং স্টাইলগুলো কাস্টমাইজ করতে পারবেন। এটার জন্য আপনাকে প্রত্যেকটা অপশন অ্যাপ্লাই করার পরে এখান থেকে আপনার এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখতে হবে কোনটা কোনভাবে যায়। হরিজন্টাল দিলে কীরকম হচ্ছে, ভার্টিক্যাল দিলে কীরকম হচ্ছে। ঠিক আছে, তো এখানে সাপোজ দেখেন ফিশ বা ফ্ল্যাগ নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমি এগুলোকে 0 করে দিই। জিরো করে দেওয়ার কারণে আরেকবার দিচ্ছি, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে ফ্ল্যাগ। দেখেন ফ্ল্যাগের স্টাইলটা এরকম। ওকে, বেনটা বাড়ালে এটার ওয়েবটাও বাড়বে, বুঝতে পারছেন? এরকম অনেকগুলো স্টাইল আছে, এগুলো দেখবেন। ফিশ আছে, এটা আবার ফিশের মতো হবে। ওকে, এগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন নিজ দায়িত্বে, আমি সবগুলো দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে এআরসি যেটা আছে এআরসি আপার, এটা দেব। এইটা আমরা দিব না, আমরা জাস্ট ফার্স্ট যেটা আছে এআরসি, শুধু এআরসি এটা, এটা দিয়ে আমরা হলো একদম ব্লেন্ড করতে পারবো। চাইলে 100% দিলে ফুল ব্লেন্ড হবে, যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। মোটামুটি আমার ডিজাইন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু করবো। তো এটা করার পরে আমরা একটা কাজ করতে হবে এখান থেকে, যে এটা যখন করবেন এটা কিন্তু আপনার ইফেক্ট আকারে থেকে যাবে। ঠিক আছে, ইফেক্ট আকারে রাখা যাবে না, এটাকে কিন্তু এক্সপান্ড করে ফেলতে হবে। তো এক্সপান্ড করার ক্ষেত্রে আপনাকে এটা ইনশিওর হতে হবে যে টেক্সটে যদি কোনো ভুল যাতে না থাকে বা কোনো লেখায় যাতে কোনো ঝামেলা না থাকে। ওকে, কারণ এক্সপান্ড করার পর কিন্তু আর আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। ওকে, এক্সপান্ড করার আগে আপনাকে বানামের ক্ষেত্রে বা এই ফন্ট চেঞ্জের ক্ষেত্রে বিষয়টা আপনাকে আগেই সংশোধন করে নিতে হবে। আমি এটাকে এখান থেকে নিয়ে রেখে আমি একটা কপি করে রাখি সুবিধার্থে। দেন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলে কী হবে, আমার ইফেক্টটা কী হবে বলুন তো, ইফেক্টটা আমার ভেক্টর কনভার্ট হয়ে যাবে। এবং এটা আমার ইফেক্ট থাকা অবস্থায় সমস্যাটা কী হয়, ইফেক্ট থাকা অবস্থায় যদি কখনো একটু মুভ করেন, দেখেন এই যে কখনো একটু মুভ করেন, এখান থেকে একটু মুভ করেন তাহলে এই ইফেক্টটা চেঞ্জ হয়ে যায়। আবার যদি ছোটো করেন তাহলে আবার ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, যদি একটু রোটেট করেন এটা ইফেক্টটা চেঞ্জ হয়ে যায়। যখন আপনি এটাকে ভেঙে ফেলবেন তখন আর এটা কোনো পসিবিলিটি নেই। ওকে, তো এটা এইভাবে আমরা লিখতে পারি এই ইফেক্টটা। অথবা আপনি যদি চান এটা আপনি এভাবে না দেবেন না, এভাবে পারফেক্ট আসতেছে না, তখন আপনি আবার এখান থেকে যদি একটা সার্কেল নেন, সেম জিনিসটাই সাপোজ সার্কেল নিলেন, সার্কেল নেওয়ার পরে আপনি কী করলেন, সার্কেলের এই নিচের কোণাটা কাইটা দিলেন। ওকে, দেন এটা স্ট্রোকটা দেখলেন, তো আপনি স্ট্রোকের ভিতরে লিখবেন। ঠিক আছে, স্ট্রোকটা লিখবেন, স্ট্রোকটা আপনার মতো করে আপনি সাজান দেন, স্ট্রোকের ভিতরে লিখবেন। সেটাও করতে পারেন। সেটা করার জন্য টেক্সটে যাবেন, টেক্সট থেকে টাইপারের পাতে যাবেন, তো এগুলো সব আপনারা জানেন, এগুলো নতুন কিছু না। আপনি যে টেক্সটটা লিখবেন ওটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে সেন্টার অ্যালাইন করে দিলেন। দেন আপনি এখান থেকে ফন্ট বড় করে দেন। ওকে, এরপরে ফন্ট দিয়ে দেন, যেটা দিবেন ফন্ট আমি এটা দিয়ে দিলাম। এবার এখানে আমাদের কি আছে, আমাদের স্টপার আছে, আমার এখানে হলো কন্ট্রোলার আছে। কন্ট্রোলার ধরে আমরা চাইলে রেখে আমাদের মতো করে বসায় দিতে হবে। বুঝতে পারছি? তো আপনার কাছে যেটা সুবিধা মনে হয়, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, যেটা পারফেক্ট মনে হয় ওইটা ইউজ করতে পারবেন। এভাবে করলে দেখা যায় রাউন্ডটা এবং এটা পারফেক্টলি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারবেন।
ঠিক আছে, ফন্ট সাইজ চাইলে ছোট বড় করে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী। ওকে, তো আমি এটাকে এভাবে রাখি, বা আমার লেখাটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি যে এতটুকু না দিয়ে আমরা চাইলে এখান থেকে আবার এই পর্যন্ত দিতে পারি। তো সেক্ষেত্রে এটাকে আমরা একটু বড় করতে হবে, একদম বড় করে আমরা এটা এখানে রাখলাম। আচ্ছা, ওকে, ডান। এরপরেও আমরা যেটা করব, এখানে এটার পরেও যে কাজ যেন শেষ হয়ে যায় এটাকে আমরা কপি করে রাখবো। দেন আচ্ছা ভাই, ওইটা কি এক্সপান্ড হয়েছে? হাজব্যান্ড এন্ড ওয়াইফটা এক্সপান্ড হয়েছে? কোনটা? এটা হ্যাঁ, এটা এক্সপান্ড করি না এখন, এক্সপান্ড আগেরটা হয়েছে, যে আগে যেটা করছি ওটা হয়েছে। আগের যেটা করছেন ভাই, ওইটা এক্সপান্ড করার সময় কিন্তু ফিল আর স্ট্রোক একটা অপশন উঠে, এই যে ইসে নতুন ট্যাবে, ওইটা কিন্তু উঠে নাই। কোনটা কথা বলছেন? এটা কিন্তু হয়ে গেছে, এটা তো আমরা ওই এক্সপান্ড করি, আমরা ইফেক্টটাকে এক্সপান্ড করছি। আচ্ছা আচ্ছা, আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে একটা, হুম, যেটা এক্সপান্ড ফিল অ্যাপিয়ারেন্স, এন্ড হ্যাঁ স্ট্রোক। এই দেখেন আমি এটা যখন করবো যে ইফেক্ট থাকা অবস্থায় অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্সই আসবে, এক্সপান্ড আসবে না। এক্সপান্ড আসবে কখন? যখন আপনি এই যে একটা শেপের যখন এক্সপান্ড করতে যাবেন তখন আপনার হলো এক্সপান্ড আসবে, তখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আসবে না। তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কখন আসে? যখন কোনো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করা থাকে। ইফেক্ট মানে এটা চেঞ্জেবল, এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হলো আমাদের নর্মালি যখন আমরা লিখতেছি এটা পাতের ভিতর তখন। এখন এটা যদি আমি এক্সপান্ড করতে চাই দেখেন, তখন কিন্তু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আসতেছে, কারণ যখন আমি এটা লাইনের ভিতর লিখতেছি এটা কিন্তু ইফেক্ট আকারেই এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমি এটা কপি করে রাখছি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছে, অ্যাপিয়ারেন্স হয়েছে মেবি, এটা এক্সপান্ড হয়ে গেছে। এখন যদি এক্সপান্ডে ক্লিক করি তাহলে আমাদের ফন্ট যেটা আছে এবার দেখেন ফিল অ্যান্ড অবজেক্ট চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, এইটার কথা বলতেছিলাম হ্যাঁ, আর কি। ওইটা ইফেক্টটা যখন ইফেক্টটা কিন্তু ফার্স্টে এক্সপিরিয়েন্স মানে এক্সপান্ড হচ্ছে, এখন যখন টেক্সটটাকে আমরা এক্সপান্ড করতে গেছি তখন কিন্তু আমরা ফিল অ্যান্ড ওইটা অপশনটা চলে আসছে। ওকে, আচ্ছা, এখন এই যে টেক্সট আছে, যদি টেক্সটটাকে যদি আমরা আরেকটু স্টাইলিশ করতে চাই তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি দেখেন। আচ্ছা, এখানে যে টেক্সটটা আছে এটাকে আমরা যেটা করব, এই টেক্সটটাকেই আমরা হলো ফার্স্ট অফ অল এটাকে আমি অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাতে গিয়ে দেখেন, অফসেট পাতে গিয়ে আমি ইঞ্চিতে আছে দেখেন, এখানে কিন্তু ইঞ্চিতে আসতেছে। এখানে পিক্সেলে কখন আসবে? যখন আপনি কন্ট্রোল আর প্রেস করে এই চারদিকে এটা নিয়ে আসবেন, দেন মাউসের আর ক্লিক করে এখান থেকে পিক্সেল দিয়ে দেন, তখন অবজেক্ট থেকে পাতে যাবেন। পাত থেকে আমরা যদি এখান থেকে অফসেট পাতে যাই তখন পিক্সেল আসবে। পিক্সেল আসার সুবিধা কি, আমরা এটা আমাদের প্রয়োজন মতো কমায় বাড়ায় নিতে পারবো। ঠিক আছে, আমি প্রয়োজন মতো কমায় বাড়ায় নিতে পারবো। সো আমি এটাকে এভাবে রাখলাম। ওকে, দেন এটাকে আমি শুধু স্ট্রোক দিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন? তো আমাদের কিন্তু নতুন আরেকটা স্টাইল বা একটা ব্যাগ চলে আসছে। আসার পরে দেখবেন এখানে কিছু প্রবলেম হয়েছে, সেটা হলো অনেক সময় গেছে মানে জায়গাটা একটা উপর দিয়ে একটা চলে গেছে। দেখতে পাচ্ছেন? একটা উপর একটা চলে গেছে। তো এটাকে আমরা যেটা করতে পারি, আমরা যদি পাতে গিয়ে এটাকে ইউনাইট করে দিই তাহলে যেখানে যেখানে ক্রস হয়েছে ওখান থেকে এটা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তখন আর এটা চোখে পড়বে না। বুঝতে পারছেন? দেখেন আগে কিরকম ছিল, মানে মানে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে জয়েনে দিব নাকি? পুরো টেক্সট না, আমরা যে এক্সট্রা যে টেক্সটটা ক্রিয়েট করছি, এক্সট্রা যেই অফসেট বাদ দিয়ে যেটা অতিরিক্ত ক্রিয়েট করছি ওইটা আবার দেখাচ্ছি দেখেন। আমাদের নর্মালি তো এইটা রাইট, নর্মাল টেক্সট তো এইটা। দেন আমরা অবজেক্ট থেকে হ্যাঁ, নরমাল টেক্সট এইটা। পাথ থেকে অফসেট পাথে যাব, অফসেট পাথে 3 পিক্সেল আমরা এক্সটেন্ড করব। দেন ওকে, দেন এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দেবো। ঠিক আছে, স্ট্রোক কালার সাপোজ আমরা এই কালারটা দিলাম। তো এখন দেখেন দেওয়ার পরে এখন কিন্তু এই স্ট্রোকটা একটা একটা উপরে চলে আসে, দেখা যাচ্ছে এটা এটার উপরে চলে আসছে, এটা চলে আসছে, তো দেখতে হ্যাঁ, খুব একটা ভালো লাগতেছে না। তো এটাকে যদি আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিই তখন দেখা যাবে যেখান থেকে ক্রস হয়েছে ওখান থেকে ওইটা কি হয়েছে, জয়েন হয়ে গেছে। দেখেন, জয়েন হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখতে ভালো লাগতেছে, বিষয়টা ফিনিশিংটা ভালো আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই একটা বিষয়। আর একটা বিষয় হলো আর একটা দেখাচ্ছে আর একটা ইফেক্ট আছে, মানে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে খুব ভালো ইউজ হয় এবং খুব বেশি ইউজ হয়। ওটা আমি দেখাচ্ছি, তার আগে নিচে লেখাটা লিখে নিই। সেটা হলো গ্রানজি ইফেক্ট। যে ইফেক্টটা আপনারা চাইলে বা নিজেরা বানিয়ে নিতে পারেন, অথবা চাইলে ইফেক্টটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। গ্রানজি ইফেক্টটা কি সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এখানে আমরা ওই যে ঝিরঝির ইফেক্ট, গ্রাঞ্জি জি ইফেক্ট। জি জি জি, ওইটাকে ডিজলভ বলে, হ্যাঁ, ডিজাইনের ভাষা ডিজলভ। ওইটা এনে বসাতে গেলে তো ভাই মার্কস মোড অন করতে হয় ইলাস্ট্রেটরে, ট্রান্সপারেন্সিতে যে হুম, মার্কস টাক্স লাগে, মার্কস মোড ইউজ। মার্কস ছাড়াই করা যাবে। ও আচ্ছা আচ্ছা।
দেখছিলাম একবার। আচ্ছা দেখেন এখানে আমাদের যে লেখাটা বাকি ছিল দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হান্টিং দেন হলো পার্টনার্স ফর লাইফ, ঠিক আছে? এই লেখাটাই ছিল রাইট, হ্যাঁ, এটাই ছিল। এটাই ছিল। হান্টিংটা আমরা একটু উপরে রাখবো বড় করে। আচ্ছা, এটা আমরা যে ফন্টটা দিব সিমিলার ফন্টটা দিতে পারি বাট আলাদা দিতে পারি। আচ্ছা ভাই, কোন ডিজাইনের জন্য কোন ফন্টটা ভালো এটা বুঝবো কিভাবে? এটার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে, দেখতে হবে কোন ক্যাটাগরির জন্য কোন ফন্টটা ইউজ করবেন, ঠিক আছে? আমি বলতেছি, দেখাচ্ছি, এটা শেষ করে নেই তারপর। এটা ডিজাইন করতে করতে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি একটু পরেই। আচ্ছা আমরা এখান থেকে একটু বেশি স্টাইল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আমরা যেটা করবো ইফেক্টটা এটার ভিতরে আগে দিব, ইফেক্ট থেকে wrap, বুঝতে পারছেন কি করতেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। আগে আমি উপরেটা দিলাম দেন ওইটার সাথে মিলাইয়া সিমিলার টাইপের একটা দিচ্ছি যাতে রিদমটা ঠিক থাকে, ঠিক আছে? এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে যে লেখাটা আছে লাইফ লেখাটা আমরা নিচে দিতে পারি একদম।
এখানে লাইন দিতে পারি একটা, লাইন এখানে ইউনিফর্ম দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এগুলোর ভিতর আমার কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করা আছে, রাইট? কপি করে রেখে এগুলাকে কি করতে হবে বলুন তো? ঠিক আছে, বুঝতে পারছেন? আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তাহলে ভাই বুদ্ধিমানের কাজ কোনটা হয়? শুধু ভেক্টরটা নিয়ে এসে টেক্সটটা নিজে করা, তাই না? হ্যাঁ, কারণ আপনি টেক্সট এখানে নিজের মতো করতে পারতেছেন, আর এআই যেহেতু আমাদের এখনো পারফেক্টলি দিচ্ছে না টেক্সট, তো সম্পূর্ণটা এর উপর ডিপেন্ডেন্ট এখনো করা উচিত হবে না। ঠিক আছে, ভেক্টরটা নিয়ে এসে এখানে আপনার মতো কাস্টমাইজ করে নিলেন, সেক্ষেত্রে সব থেকে বেটার হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কিন্তু মোটামুটি একটা চমৎকার ডিজাইন কিন্তু ক্রিয়েট করে ফেলছি, যে ডিজাইনটা যদি বলি 100% না হলেও ডিজাইনটা 60 থেকে 70% ইউনিক। আমি টেক্সটের কথা বলতেছি, টেক্সট তো আমাদের মতো করে আমরা বসাইছি। যেহেতু আমরা এখানে যেই ভেক্টরটা নিয়ে আসছি, এই ভেক্টরটাও আপনার সিমিলার টাইপ পাবেন, বা সিমিলার টাইপ অনুযায়ী আমরা জেনারেট করে, বাট সেম টু সেম কিন্তু কোথাও জেনারেট হয় না। আর এআইতেই একটা সুবিধা যে ও একবার যেটা জেনারেট করে দ্বিতীয়বার ওটা করে না, সিমিলার করে না। মানে মানে হচ্ছে কি, মানে আমাকে যে 4টা ইমেজ দিছে, নতুন ইউজার যদি আমার কমান্ডটাই প্রম্পটটাই ইউজ করে, ওকে এই ইমেজগুলো দিবে না? না, আপনি দিয়ে দেখেন, আমি দেই দেখেন, সাপোজ আমরা আইডিওগ্রামে দিছি, এখানে এটা একবার দিছে, দ্বিতীয়বার দিলে আবার ডিফারেন্ট আর আবার 4টা কমান্ড দিবে। ঠিক আছে, এখানেও যদি আপনি দেখি। আবার দেন, আবার নতুন ভাবে সে 4টা দিবে, ওই 4টা দিবেন না। ট্রাই করে দেখতে পেরে চলেন আমরা। আচ্ছা, এটা তো জেনারেট হয়েছে জাস্ট এই ইমেজের রেফারেন্সে আর কি, সরাসরি। আমরা যদি এখানে যদি এটা দেই, দেখি এখানে জেনারেট হয় কিনা, বা ইমেজটা যদি আমরা আরেকবার দেই এবং সেম সেম আমরা এখানে ফার্স্ট যেই প্রম্পটটা ইউজ করছি ওই প্রম্পটটা ইউজ করব। ঠিক আছে, এবার ভাই ওই যে ডু নট ক্রিয়েট দিয়েন, ডু নট ক্রিয়েট দিয়েন। তাহলে তো ক্রিয়েট করবে না, আমি চাচ্ছি ও ক্রিয়েট আচ্ছা করবো, আচ্ছা আচ্ছা। জাস্ট দেখতে যাচ্ছে যে কি দিচ্ছে। ও ক্রিয়েট নাও করতে পারে, কারণ কারণ কেন ক্রিয়েট করে না জানেন? এর আগের বার সেম জিনিসটা দিয়ে আমরা যাবে এই প্রম্পটটা জেনারেট করছি। ঠিক আছে, ও আচ্ছা, এবার ক্রিয়েট। দেখি কি বলে। আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট, এটা ক্রিয়েট করতেছি। এবার কিন্তু ও সিমিলার জিনিস দেবে না, আবার ডিফারেন্ট ভাবে দেবে ডিফারেন্ট জিনিস। আইডিওগ্রামে যদি দেখি কি করছে, এখানেও দেখছেন সেম জিনিসগুলো দেয় না। আর টেক্সটের জন্য সব থেকে বেস্ট হলো আইডিওগ্রাম, টেক্সট বেসড ডিজাইনের জন্য। ঠিক আছে, ওই শুধু বানানটা ভুল আছে আর কি, এখানেও প্রথম ইমেজে ওইটাই তো বানানটা প্রবলেম, ভুল আছে। এটাই তো প্রবলেম। আচ্ছা দেখেন, এবার কিন্তু আবার ডিফারেন্ট ডিজাইন দিচ্ছে। দেখছেন এখানে, এইখানে 4টা দেখেন, এই 4টার সাথে কোনো মিল নেই, ডিজাইনে কোনো মিল নেই আর কি, লেখার মিল আছে, থিমেরও কিন্তু মিল নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আমি যে বিষয়ে দেখাবো বলছিলাম ওটা আমি দেখাচ্ছি, ইফেক্টটা দেখাচ্ছি। আচ্ছা, আর আপনাদের আমি এই জন্য আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আমি নিতাম ওখানে তো এআই দেখাতাম, ওখানে কাস্টম ডিজাইন কীভাবে করবেন সেইটা দেখাইতাম। তো আমি আপনাদের আজকে ক্লাস শেষ হওয়ার পরে আজকের ক্লাসের ভিডিও প্লাস প্রিভিয়াস যে একটা ব্যাচের টি শার্ট ডিজাইনের ভিডিও আমি আপনাদের দেবো। তো ওইটা দেখলে আপনারা কীভাবে ভেক্টর কালেক্ট করবেন, বিভিন্ন সাইট থেকে কাস্টমাইজ কীভাবে ভেক্টর করবেন, কীভাবে কাস্টমাইজ ডিজাইনগুলো করবেন, ওই বিষয় সম্পর্কে একটা টোটাল আইডিয়া পাবেন। ঠিক আছে, তো ওই ক্লাসগুলোতে আবার এআই টিআই কিছু দেখাইতাম না, ওই ডিজাইন কীভাবে কাস্টমাইজ করবেন ওটা দেখাতাম। তো ওই ক্লাসে ভিডিওটা আমি দিব আপনাদের আজকে ক্লাসের পরে, তাহলে ওখান থেকেও আপনার মোটামুটি ভালো একটা
ধারণা পাবেন। আচ্ছা, গ্রাঞ্জ ইফেক্ট আমি দেখাচ্ছি। গ্রাঞ্জ ইফেক্টটা কি সেটা একটু আগে আমাদের বুঝতে হবে। গ্রাঞ্জ ইফেক্টটা হলো এই ডিজলভ ঝিরঝিরে যে বিষয়টা, এটা হলো গ্রাঞ্জ ইফেক্ট। ঠিক আছে, এটা টি শার্ট ডিজাইনে কোথায় ইউজ হয়? টি শার্ট ডিজাইনের টেক্সটের ভিতরে এই ইফেক্টটা ইউজ হয়। এই ইফেক্টটা হলো ভেক্টরের ভিতরে ইউজ হয়, ইমেজের ভিতরে ইউজ হয়, যে কোনো সাবজেক্টের ভিতরে গ্রাঞ্জ ইফেক্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে গ্রাঞ্জ ইফেক্ট ইউজ হয়। আপনি যদি দেখেন এই ডিজাইন যদি ফলো করেন, এখানেই দেখেন যে ডিজাইনগুলো হয়েছে, এই যে দেখেন ভেক্টর দেখতে পাচ্ছেন, এই ভেক্টর চারদিকে যেই ইফেক্টটা, এটা হলো গ্রাঞ্জ ইফেক্ট। এই যে টেক্সটে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ডিজাইন চারদিকে যে মানে এরকম খাওয়া খাওয়া যে ইফেক্টটা, যে এটা হলো গ্রাঞ্জ ইফেক্ট। ঠিক আছে, এই যে টেক্সটের ভিতরে দেখেন যে ইফেক্টটা, বড় করি তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হলো গ্রাঞ্জ ইফেক্ট। তো এটা কাস্টম কিভাবে শেপের, এটা তো একটা সার্কেল, রাইট? এই সার্কেলের ভিতরে কিভাবে এরকম একটা গ্রাঞ্জ ইফেক্ট দেওয়া যায়, বা ইফেক্টটা কিভাবে এই এই যে শেপের ভিতর বসানো যায়, বা এই টেক্সটের ভিতরে কিভাবে গ্রাঞ্জ ইফেক্ট বসানো যায়। অনেক ফন্টই আছে গ্রাঞ্জি ফন্ট, ওগুলো ইফেক্ট অলরেডি থাকে। আর যে কোনো ফন্টের ভিতরে যদি আপনি গ্রাঞ্জ ইফেক্ট বসাতে চান, কিভাবে বসাবেন সেটা আমাদের দেখেন। এই ডিজাইনটা যে আমরা করলাম মাত্র, এটার ভিতরে কিন্তু একদম ছোট 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 দেখেন গ্রাঞ্জ ইফেক্ট। তো কাস্টম যদি এই ডিজাইনটা করতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সার্কেল নেওয়া লাগতো, দেন এটাকে ডিভাইড করা লাগতো, ডিভাইড করে গ্রাঞ্জিটা অ্যাপ্লাই করা লাগতো। তো এই গ্রাঞ্জি ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করবেন বা এটা কীভাবে কাজ করে সেই বিষয়ে দেখবেন। তো আপনি গ্রাঞ্জি ইফেক্ট লিখে যদি ফ্লিপিকে সার্চ করেন, বিভিন্ন ভেক্টর পেয়ে যাবেন। অথবা আপনি যদি গ্রাঞ্জ ইফেক্ট লিখে গুগলও সার্চ করেন, সেখানে ইমেজ পাবেন। ইমেজটাকে চাইলে আপনি ইমেজ ট্রেস করে ওটাকে আপনি আপনার কাজে ইউজ করতে পারেন, মানে ভেক্টর ভেক্টর করে ইউজ করতে পারেন। ঠিক আছে, বাস এই যে ইমেজটা, এটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে ইলাস্ট্রেটর নিয়ে আসি, দেখি কীভাবে করা যেতে পারে। এটা এই ইমেজটা নিয়ে আসছি। তো ইমেজটাকে যদি আমরা একটু বড় করে নিই, দেন এটাকে যদি আমরা ইমেজ ট্রেস করি, আচ্ছা ইমেজ ট্রেস করলে খুব একটা আসতেছে না, আমরা এখান থেকে ইমেজ ট্রেস থেকে লো ফ্যাটালিটি যেটা আছে এইটা, অথবা হাই ফ্যাটালিটি দিই, হাই ফ্যাটালিটি দিতে পারি। ওকে, হাই ফ্যাটালিটি দিয়ে দিই, সেক্ষেত্রে একদম দেখি কীরকম রেজাল্টটা কেমন আসে ইমেজ ট্রেসের, ওটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা ভাইয়া, ইমেজ ট্রেসের ক্ষেত্রে যে অপশন গুলো আসে, লো ফিডেলিটি, হাই হুম ফিডেলিটি, তারপরে 16 কালার, হুম কোনটার ক্ষেত্রে কোনটা আমরা ইউজ করব? লো ফ্যাটালিটি হলো যদি আপনার দুইটা বা তিনটা বা কালার থাকে, সেক্ষেত্রে লো ফ্যাটালিটি দিলে হয় কি, ওই দুইটা বা তিনটা কালার উপর কাজ করবে এবং অ্যাকুরেটলি করবে। হাই ফ্যাটালিটি দিলে হয় কি, আপনার ইমেজে যত বেশি কালার থাকে, ঠিক আছে, যত বেশি কালার থাকে এবং হ্যাঁ, যত বেশি ডিভাইডেশন থাকে, প্রত্যেকটা নিখুঁত বাই নিখুঁত ওইটাকে ভেক্টর করে ফেলবে। বুঝতে পারছেন? আর টু কালার, থ্রি কালার, ওদের তো লেখাই আছে কালার। যদি ইমেজটা টু কালার হয় তাহলে টু কালার দেবেন, থ্রি কালার দেবেন। আর ওখানে আরো কিছু অপশন আছে, লাইনার আছে, তারপর শিল হুটি টাইপ একটা টাইপ অপশন আছে। ঠিক আছে, ওইগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে কালার গুলাকে ইন্ডিকেট করে, আমি দেখাচ্ছি। আর হাই ফিডেলিটিতে আপনি একদম ইন ডিটেল এটা ভেক্টর করে ফেলেন। ওকে, এটা মোটামুটি করছে, খুব একটা ভালো করে না, কারণ রেজলিউশন খুব একটা ভালো ছিল না। তো এইটা দেওয়া রেজলিউশন যেহেতু ভালো ছিল না, এটা তাহলে ট্রাই করতে পারি। আমরা দেখি, তার এটার জন্য আমরা এক্সপান্ড করে নেবো এটাকে, দেখি গ্রাঞ্জি কতটুকু বের হয়। গ্রাঞ্জি বলতে কালো কালো যেটা আছে না, ওই ফোটাগুলো, তো এটার রেজলিউশন যেহেতু কম ছিল, সেখানে খুব একটা বেশি বের হয় না। তারপরে যদি আমি সেপারেশন করার চেষ্টা করি, দেখি কেমন আসে। হোয়াইট কালারটা যদি বাদ দিই বা শুধু ব্ল্যাক কালারগুলো যদি সিলেক্ট করি, আনগ্রুপ করা লাগবে না? আনগ্রুপ করে, আনগ্রুপ তো করে ফেলছি আমি। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমরা ইফেক্ট নিয়ে আসতে পারছি, এটাকে আমরা ফলাই যাই। মোটামুটি একটা ইফেক্ট আমরা এখান থেকে বের করছি। তো আচ্ছা, এখন এইটা যখন অ্যাপ্লাই করবেন, এখন তো সরাসরি জাস্ট আপনি অ্যাপ্লাই করে রাখলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, এটা অ্যাপ্লাই করার সিস্টেম আছে। সেটা হলো, আমি যদি জাস্ট উপরে নিয়ে আসি, দেখেন এটা শেপ, এটা উপরে নিয়ে আসলাম আর বসাই দিলাম,
তাহলে গ্রান্স ইফেক্ট হবে না। গ্রান্স ইফেক্টের বিষয়টা হলো কি, আপনাকে এটা যেখানে রাখবেন ওই অংশটুকু এখান থেকে ইরেজ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখাবে। বুঝতে পারছেন কি বলছি? ইফেক্টের বিষয়টা কি, আপনি গ্রান্স ইফেক্টটা যেখানে ইউজ করবেন ওই অংশটুকু ওখান থেকে ইরেজ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখাবে, মানে এখান থেকে এই অংশটুকু পিছনের অংশটুকু দেখাবে। তো এখন আমি যদি এটা এই শেপের ভিতরে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমি এই শেপটা দিয়ে নিচের শেপটা কিভাবে কাটতে পারি? মনে আছে পাথফাইন্ডারের কথা? উপরে জি শেপটা ভাই, মাইনাস ফ্রন্ট। রাইট। আমি দুটো সিলেক্ট করি, দেখেন এখানে বুঝতে পারবেন ঝামেলা হয়। আমি এখানে এসে যদি এখানে দেখেন পাথফাইন্ডার থেকে যদি দেখেন আমার সেকেন্ড যে অপশনটা আছে মাইনাস পয়েন্ট, এটা ক্লিক করি, কি হয়েছে দেখেন তো, আমার কিন্তু এটা গ্রান্স ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। কিভাবে বুঝবেন অ্যাপ্লাই হয়েছে? বোঝার ওইটা হলো আপনি যদি এটা অন্য কোনো ইস্যুর উপরে নিয়ে যান, যাতে এটা উপর থেকে যদি ভিতর থেকে উপর দিয়ে যদি নিচের অংশ দেখা যায়, এই যে তখন মনে করবেন গ্রান্স ইফেক্টটা আসলে অ্যাপ্লাই হয়েছে। বুঝতে পারছেন গ্রান্স ইফেক্টটার মানে মেইন বিষয়টা? যাতে অ্যাপ্লাই হয়েছে কখন বুঝতে পারবেন, জাস্ট উপরে এনে রাইখে দেবেন তাহলে হবে না। এভাবে আমি উপরে ফন্ট দিয়ে আমি এটাকে কেটে ফেলছি, যখন কেটে ফেলবেন তখনই বুঝবেন যে এটা আসলেই অ্যাপ্লাই হয়েছে। যদি ফন্টের ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন বা টেক্সটের ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, সেম সিস্টেম। আসলে তো আমি অ্যাপ্লাই করে ফেলছি, এটা বের করে নিয়ে আসি। আচ্ছা, এই ইফেক্টটা যদি আপনি টেক্সটের ভিতরে অ্যাপ্লাই করতে চান, কি করতে হবে? টেক্সটটাকে আগে অবশ্যই আপনাকে ভেক্টর করে নিতে হবে, এটা তো ইফেক্টে আছে রাইট। তো এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিই, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন করবেন, তারপর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। এখন দেখেন এই ফন্টের ভিতরে যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন কিছু প্রবলেম আপনি ফেস করবেন। কী কী প্রবলেম ফেস করবেন দেখেন, আপনি যখন এটাকে ধরে এখানে নিয়ে আসছেন, দেখেন আমি এটাকে ছোট করে দিই। আচ্ছা, সাপোজ আমি এখানে এটাই দেখি। সো এখানে কি প্রবলেমটা ফেস করবেন সেটা আমি বলি। প্রবলেমটা হলো আপনি যখন এই ফুলটাকে ফুল সবগুলো টেক্সটের ভিতরে বসাতে যাবেন, তখন দেখেন টেক্সটগুলোকে একটা টেক্সটকে ধরলাম, দেন এটাকে ধরলাম, ধরার পর কি হলো, দেন আমি যদি মাইনাস পয়েন্টে ক্লিক করি, দেখেন কি সবগুলোর ভিতর হয়েছে? জাস্ট একটার ভিতর হয়েছে। এটা কারণটা কি বলেন তো? কারণটা কম্পাউন্ড করা নাই এরকম কিছু? কম্পাউন্ড করা নাই, প্লাস এটার সাথে এটা কানেক্ট নাই, সবগুলো আলাদা। এই কারণে তো এই কারণে আমাদের যেটা করতে হবে, এই অবজেক্টগুলোকে আমাকে একটা শেপে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে মাউসের রাইট ক্লিক করে আমরা কম্পাউন্ড এখান পাথ। থেকে কম্পাউন্ড পাথ করে নেবো। আচ্ছা, রাইট ক্লিক করলে যদি দেখি এখানে কম্পাউন্ড পাথ আসতেছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কন্ট্রোল 8 প্রেস করতে পারি, সেক্ষেত্রে কম্পাউন্ড পাথ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? কন্ট্রোল কি? কন্ট্রোল 8, অথবা যদি 8, আচ্ছা, অবজেক্টে আসেন, মানে অবজেক্টে আসলে আপনি এখানে কম্পাউন্ড পাথ পেয়ে যাবেন, মেক কম্পাউন্ড পাথ, ঠিক আছে? কন্ট্রোল 8। ওকে, এই দেখেন মেক কম্পাউন্ড পাথ। ওকে, মানে সবগুলা টেক্সটকে ধরে কন্ট্রোল 8 হ্যাঁ, বা অবজেক্ট থেকে আর কি কম্পাউন্ড দেন পাথ। আপনি মাউসের রাইট ক্লিক করে কি করতে হবে? রাইট ক্লিক আছে, দুটাকে সিলেক্ট করে এখান থেকে -1। তো দেখেন এখন কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বিষয় হলো যখন দুইটা কালারে যেহেতু আমার মানে তিনটা আলাদা আলাদা কালার, সেক্ষেত্রে আপনাকে আগে এই গ্রিন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে হলো আপনাকে কালার দিতে হবে। ঠিক আছে? তো আমি ফার্স্টে হলো যেটা করবো, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 8 প্রেস করবো, মানে আমি কম্পাউন্ড পাথ করে নেবো। তো কম্পাউন্ড পাথ করলে সবগুলো তো একটা শেপে কনভার্ট হয়ে যাবে, একটা কালার থাকবে রাইট। দেন যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দেখেন মাইনাস পয়েন্টে ক্লিক করলে এটা কিন্তু চমৎকারভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এরকম শেপের ভিতরে অ্যাপ্লাই করার ক্ষেত্রেও প্রসেসটা সেম ভাবেই অ্যাপ্লাই করবেন না। এই শেপের ভিতরে অ্যাপ্লাই কীভাবে করবে এটা অলরেডি দেখা দিচ্ছে। ঠিক আছে, আর এই গ্রান্স ইফেক্ট অ্যাপ্লাই করা কিছু ফন্টেই পাওয়া যায় এরকম। ঠিক আছে, অনেক ফন্ট আছে এগুলো দেখতেই গ্রান্স ইফেক্টের মতো, সেক্ষেত্রে আর আলাদা করে ইফেক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। বুঝতে পারছেন? অ্যাপ্লাই করার পরে দেন আপনি আবার কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। ভাই ভাই বুঝতে পারছেন? হ্যালো, ভাইয়া তো মনে হয় নাই, লিভ কারেন্ট গেছে হয়তো বা লিভ লিফট হয়ে আমার গেছে। এখানে দেখাচ্ছে আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তো আমার ডিজাইনটা তো কমপ্লিট করে ফেলছি আমরা।
এবার আমরা এটাকে যেটা করব, দেখেন একটা ডিজাইন যখন সেভ করবেন, সেভ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কয়েকটা ফরম্যাটে সেভ করতে হবে। তো ডিজাইন সেভ করার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট যে ফরম্যাটে সেভ করতে হবে সেটা হলো এআই ফরম্যাট অথবা ভেক্টর ফরম্যাট যেটা আমরা বলি, এইটা। দেন যদি আপনি ইপিএস প্রয়োজন হয় ইপিএস সেভ করবেন, যদি এসভিজি প্রয়োজন হয় এসভিজি সেভ করবেন, ঠিক আছে। বাস মাস্ট বি আপনাকে দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, সেটা হলো পিএনজি ফরম্যাট আর হলো কি ভেক্টর ফরম্যাট যেটা, এইটা। তো পিএনজি সেভ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সেরে সারার আগে ফার্স্ট আমরা যে ডিজাইনটা করছি ডিজাইন সেভ করি, দেখেন সেভ করি এখান থেকে। আচ্ছা, এখান থেকে যখন সেভ করি তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা করতে হবে এখানে টি-শার্ট ডিজাইন, ওকে সেভ। ওকে, এই ফাইলটা আমরা সেভ করলাম। ওকে, এআই ফাইল সেভ হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, ফাইল থেকে আমাদের এটাকে পিএনজি সেভ করতে হবে। পিএনজি সেভ করার ক্ষেত্রে আপনাকে একটা কাজ করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা হাইড করে এবার ফুল ডিজাইনটাকে ধরে আপনাকে কি করতে হবে, ফুল ডিজাইন ধরা লাগবে না, এবার আপনি জাস্ট সেভ করে ফেলবেন ফাইল থেকে, এক্সপোর্ট থেকে, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি, জেপিজি আছে জেপিজি থেকে পিএনজি। এরপর আপনি এটাকে জেপিজিতে সেভ করে রাখবেন। আচ্ছা, এখন এটা যদি আমি আমার মক আপ করতে চাই বা মক আপে বসাতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, মক আপে বসানোর ক্ষেত্রে আমরা কিন্তু পিএনজিটা কাজে লাগবে। তো আমরা যেই মক আপ ইউজ করবো, মক আপটা চাইলে আমরা এখান থেকে রিক্রাফট যেটা আছে এখান থেকেই করতে পারি। তো রিক্রাফটে যদি আমরা আসি, ওকে, রিক্রাফটে যদি আসি, এটা ডিলিট করে দিই, এটা কোনো কাজ নাই। আমরা মক আপে যাই, আমরা এখানে লিখে দিই মেক টি-শার্ট মক আপ, এখানে কালার দিয়ে দিই, আমরা ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাক আসে না, হোয়াইট আসছে, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি আমরা অলরেডি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিতে পারি, লেয়ার কালার ব্ল্যাক, টি-শার্ট, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিই। ওকে, এবার ব্ল্যাক টি-শার্ট চলে আসছে। আচ্ছা, এইবার আমরা যেটা করবো, আমাদের যে ডিজাইনটা আছে ওটাকে এখানে নিয়ে আসবো, পিএনজিটাকে, ঠিক আছে, এখানে ছোট করে এখানে বসাবো। ওকে, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে বসে গেছে। এই এত ছোট হয়ে গেল, মাউস এত বড় কেন? উপরে টেক্সটটা একটু সুন্দর করা যেত। ওকে, ক্লিয়ার সবাই?
হুম, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো, আমি লিখে দিচ্ছি, দুইটা দুইটা করবেন। আমি 5টা ক্যাটাগরি দেবো, 5টা ক্যাটাগরির দুইটা করে 10টা ডিজাইন করবেন, ঠিক আছে? 10টা বেস্ট 10টা ডিজাইন করবেন, যে 10টা ডিজাইন যাতে আপনার পোর্টফোলিওতে রাখার মতো হয়। যেহেতু আমরা এআই ইউজ করে করতেছি, তো যে কারণে আপনি ডিজাইনটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন। ওকে, ভেক্টরটা যেহেতু আপনার মতো করে করতেছেন এবং ফন্ট স্টাইলটা আপনাদের মতো করে কাস্টমাইজ করে করবেন। ওকে, তো বেস্ট 10টা ডিজাইন আপনারা করবেন, যে 10টা ডিজাইন আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। আমি কিন্তু আপনাদের পোর্টফোলিও ক্লাস আর 3-4টা ক্লাস পরে বা 2-3টা ক্লাস পরে কিন্তু পোর্টফোলিও ক্লাস নিব। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পোর্টফোলিওর জন্য কাজ করবেন। এখন টি শার্ট ডিজাইন এটা, বাকি যে ডিজাইনগুলো করছেন ওগুলো তো অবশ্যই করবেন, বাট এখন যে টি শার্ট ডিজাইন কাজগুলো করবেন এগুলো একদম পোর্টফোলিওতে রাখার মতো সেরা সেরা 10টা ডিজাইন করবেন, এআই ইউজ করে প্রম্পট জেনারেট করে যেভাবে পারেন। ওকে, আর কাস্টম ভাবে কিভাবে করতে পারেন, কিভাবে ভেক্টর কালার করে করতে পারেন, ভেক্টর কাস্টমাইজ কিভাবে করতে পারেন, ঠিক আছে? ওইটার জন্য আমি হলো আমার প্রিভিয়াস ব্যাচের একটা ক্লাসে ভিডিও আমি আপনাদের প্রোভাইড করবো, ঠিক আছে? কারণ তখন এইটাই দেখাইতাম না, তখন কাস্টম ভাবে দেখাইতাম। সো ওইটা আপনাদের আই থিঙ্ক হেল্প করবে। বুঝতে পারছেন সায়েম, মিস্টার সায়েম? আছেন ক্লাসে? তানজির আক্তার জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া আছি। বুঝতে পারছেন কিভাবে কি জি করতে হবে? ভাইয়া আছি।